গল্পস্বল্পে আজ আপনাদের জন্য রয়েছে ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস তোমাকে বলি। আজ প্রথম পর্ব। ভালোবাসার কথা আমি তোমাকে বলি, ভালোবাসার কথা বলি, শোনো মন দিয়ে। ভালোবাসাই থাকে কেবল হৃদয়খানি ছুঁয়ে। কার গাওয়া গান? গলাটা ভালোই তো, বেশ নেকিয়ে নেকিয়ে কি সুন্দর করে গাইছে, শুনলেই ঘুম পায়। গাড়ি চড়লে অবশ্য এমনিতেই ঘুম পায় মজনুর। গাড়ির দুলুনিতে মনে হয় দোলনায় শুয়ে আছে, কিংবা 12 দিনের শিশু সে রহিম বাদশাহ স্ত্রী রূপবানের কোলে শুয়ে আছে। স্ত্রী হয়েও যে আছে আসলে মায়ের ভূমিকায়। নজরুল ইসলামের একটা গানের লাইনও মনে পড়ে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। এখনও মনে পড়ল ভালোবাসার গানের কথা ভুলে মাইক্রোবাসের সিট ইজি চেয়ারের কায়দায় খুলে শুয়ে পড়ল মজনু। মিনিট খানেকের মধ্যে পুরো দস্তুর ঘুম। নাকটা মৃদু ডাকতেও লাগলো, শব্দটা বাচ্চা কোলা ব্যাং টাইপের। ড্রাইভার এসব খেয়াল করল না, সে তার মতো গাড়ি চালাচ্ছে। গাড়ির ক্যাসেট প্লেয়ারে ভালোবাসার গান তাকে বেশ মুগ্ধ করে রেখেছে। সন্ধ্যাবেলার এয়ারপোর্ট রোড ফাঁকাই ছিল। সময়ের মিনিট 10 আগেই এয়ারপোর্ট এলাকায় ঢুকে গেল গাড়ি। পার্ক করার টিকিট কিনে জায়গা মতো গাড়ি পার্কও করল ড্রাইভার, কিন্তু মজনুর খবর নেই। এতক্ষণ অবশ্য ড্রাইভারেরও খবর ছিল না, সে ছিল ভালোবাসার গানে। এখন গাড়ি পার্ক করে রেকর্ডার অফ করল, সঙ্গে সঙ্গে পেছনে বাচ্চা ব্যাঙের ডাকটা শুনতে পেল। গভীর বিস্ময়ে পেছন ফিরে তাকালো। এরকম শব্দে নাক ডাকে লোকে? তাহলে মানুষের সঙ্গে ব্যাঙের তফাৎটা কোথায়? নিজের সিটে বসেই মজনুকে ডাকতে লাগলো ড্রাইভার। তারপর ভাবলো এটা বেয়াদবিও হতে পারে, স্যার যদি মাইন্ড করেন। ড্রাইভিং সিট থেকে নেমে এলো ড্রাইভার। মাইক্রোবাসের গেটের দরজা যতটা সম্ভব শব্দ বাঁচিয়ে খুলল। খুলে খুবই সহবতের সঙ্গে মজনুকে ডাকল, স্যার, ও স্যার। মজনু শুনতে পেল না, অর্থাৎ কর্ণকুহরে ডাকখানা তার পৌঁছালো না। খানিক দাঁড়িয়ে কি করা যায় ভাবল ড্রাইভার। তারপর আলতো করে মজনুর বা উরুর মাঝ বরাবর একটা খোঁচা মারল, স্যার আয়সা পড়ছি। খোঁচাটা আলতো হলেও টের পেল মজনু, কারণ উরু খুবই সেন্সিটিভ এরিয়া, পুরুষ বা মহিলা যারই হোক। সুতরাং ঘুম চটকে গেল মজনুর। জাগরণ হলো, কিন্তু ফ্যাল ফ্যাল করে ড্রাইভারের মুখের দিকে তাকিয়ে রইল। মাথাটা সিট থেকে সামান্য তোলা, মুখটা হা হয়ে আছে। কিন্তু ড্রাইভারকে কিছুতেই চিনতে পারল না মজনু। খানিক তাকিয়ে থেকে চিন্তিত গলায় বলল, তুই কে? ড্রাইভার মধ্যবয়স্ক লোক, তার হাঁটুর সমান বয়সী একটা ছোকরা তাকে তুই করে বলছে। সে খুবই মাইন্ড করল, কিন্তু মাইন্ড করাটা প্রকাশ করল না। মুখখানা কালো ছাই করে বলল, আমি দিন মোহাম্মদ। দিন মোহাম্মদ তো বুঝলাম, কিন্তু জিনিসটা কে? এই গাড়ির মালিকও ড্রাইভারও, অর্থাৎ নিজের গাড়ি নিজে চালাই। তোর সঙ্গে আমার সম্বন্ধ কি? আপনি আমার গাড়ি ভাড়া নিছেন 5 ঘন্টার জন্য, বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। সঙ্গে সঙ্গে পুরো ব্যাপারটা মনে পড়ে গেল মজনুর। ব্যস্ত ভঙ্গিতে উঠল সে, ও হো হো, বুঝেছি বুঝেছি, এয়ারপোর্টে এসে পড়েছি না। কথাটা শেষ করে লাফ দিয়ে গাড়ি থেকে নামলো মজনু। দিন মোহাম্মদকে বলল, তুই তাহলে এখানেই ওয়েট কর দিনু, খবরদার অন্য কোথাও যাবি না। এয়ারপোর্ট এলাকায় ড্রাইভার হারালে গরুর মতো খুঁজে পাওয়া যায় না, আর গরু হারালে কি হয় তুই তো জানিসই। বউকে মা বলে ডাকতে হয়। এখানেই থাকিস আব্বা। এবার আর নিজেকে ধরে রাখতে পারল না দিন মোহাম্মদ। বলল, আপনি আমায় দিনু বলতেছেন কেন? আমার নাম দিন মোহাম্মদ। মজনু নির্মল মুখ করে হাসল। দিন মোহাম্মদটাকেই আহ্লাদ করে দিনু বললাম। অত লম্বা নাম বলা যায় নাকি, দুষ্টু কোথাকার। তা তো বুঝলাম, কিন্তু 2 নম্বরটা? 2 নম্বর যেন কোনটা? ওই যে তুই করে বলছেন। এবার হকচকিয়ে গেল মজনু। মুখটা ফুটো বেলুনের মতো চুপসে গেল। ও তাই তো, কেন বলছি? তারপরই মুখটা হাসি হাসি করল। আমার বোধহয় ভুল হয়ে গেছে। কোনো কোনো আত্মীয় স্বজনকে দেখেছি বাপ চাচার বয়সী, না চাচা বয়সে ছোট হতে পারে,
বাপ তো আর বয়সে সন্তানের চেয়ে ছোট হয় না। যাক, ওরকম বাপের বয়সী ড্রাইভার দারোয়ানকে কেউ কেউ তুই করে বলে। আমার স্বভাব হচ্ছে লোকে আমাকে অতি সহজে প্রভাবিত করতে পারে। উহাদের দ্বারা প্রভাবিত হইয়া আমি হয়তো এমন করিয়াছি। আপনি কিছু মনে করবেন না ভাই, যেভাবে বলেছি সেভাবে সব করবেন, কেমন? বলে আচমকা হনহন করে অ্যারাইভাল লাউঞ্জের দিকে হাঁটতে লাগলো মজনু। দিন মোহাম্মদ স্তম্ভিত। মজনুর দিকে তাকিয়ে মনে মনে বলল, ড্রাইভারি করলে কত রকমের মাল যে দেখতে হয়, এইটার তো হেড অফিস পুরাই গণ্ডগোল। অ্যারাইভাল লাউঞ্জে ঢুকে মজনু একেবারে দিশাহারা হয়ে গেল। প্যাসেঞ্জাররা যেদিক দিয়ে বেরিয়ে আসে পাগলের মতো সেদিকে প্রায় ছুটে গেল। মনে মনে বলল, প্লেন এসে পড়ল নাকি? 6:15 আসার কথা, এখন বাজে 6:45। প্লেন কি কখনো সময়ের আগে চলে আসে? ডিলে হয় শুনেছি, আগে আসে এমন তো শুনিনি। অ্যারাইভাল লাউঞ্জের মাথার ওপর একটা টেলিভিশন ঝুলছে। কোন প্লেন কখন আসছে, কোনটা ডিলে, টেলিভিশনের পর্দায় সব লেখা আছে। কিন্তু সেদিকে তাকানো হলো না মজনুর। তার আগেই আধা মোটা, চশমা পরা, খুবই নাড়ুগোপাল টাইপের একটা লোক কেলাতে কেলাতে এলো মজনুর কাছে। অকারণে হে হে করে একটু হেসে বলল, কি খবর মজনু, কেমন আছো? লোকটাকে চিনতে পারল না মজনু। ফ্যালফ্যাল করে তার মুখের দিকে তাকিয়ে বলল, ভালো, তুই কেমন আছিস? মজনু এভাবে তাকে তুই করে বলছে, লোকটা বেশ ভড়কে গেল। মুখ থেকে কেলানো ভাবটা উধাও হলো তার। চোখ থেকে চশমাটা টেনে খুলল। ইয়ে, তুমি মনে হয় আমার এই চিনতে পারো নাই, আমি তোমার দুলা ভাই। জি না, ইয়ে তোমার দুলা ভাই আছে না, হাসমত সাহেব, আমি তার কলিগ। 2-3 বার তোমাদের বাড়িতে গেছি। এতক্ষণে লোকটাকে চিনল মজনু। ও তাই তো, আপনি বদরুল ভাই। আমি ভেবেছি আমার সাইজের কেউ, হয়তো পরিচিত, কিন্তু চিনতে পারছি না। এমন হয় না মানুষের? বদরুল মাথা নাড়ল। হবে না কেন, হয়। মজনু সঙ্গে সঙ্গে বলল, তাছাড়া আপনার এই কেলানো মানে বিগলিত হাসিখানা দেখে মনে হয়েছিল। কি মনে হয়েছিল? যাই হোক, আপনি মাইন্ড করেননি তো? কেন মাইন্ড করব? ওই যে তুই করে বললাম। হ্যাঁ, সেটা একটু করছি। মাইন্ডটা আপনি করবেন না বদরুল ভাই, ভুল তো মানুষেরই হয়। মজনুর কথায় খুশি হয়ে গেল বদরুল। হাতে ধরা চশমাটা ঠেলে ঠেলে চোখে পড়ল। তারপর সেই কেলানো হাসিটা হাসল। না না, ঠিক আছে ঠিক আছে, ভুল কইরা তো কত কিছুই করে মানুষ। বাড়ির চাকররেও বাপ ডাকে, তাছাড়া তুমি হইলে আমার কলিগের শালা, ধইরা নিলাম তুমি আমার সঙ্গে একটু মশকরা করছো। দুলাভাইয়ের কলিগ তো দুলাভাইয়ের মতনই, আর দুলাভাইয়ের সঙ্গে মশকরা না করে কোন কোন শালায় বলো? বদরুলের কথা শুনে মজনু মনে মনে একটু প্রমাদ গুনল। নাড়ুগোপাল টাইপের হলে কি হবে, শালা মাল ভালো, কথার ভেতর আলপিন চালাচালি করে, শুনলে কুটুস কুটুস করে খোঁচা লাগে গায়ে। তখনই বদরুল আবার সুর বদলালো, সেই কেলানো এবং আন্তরিক ভঙ্গিতে বলল, কে আসবো মজনু? আমার ভাই। তোমার কোনো আপন ভাই আছে জানি না তো, শুনছি তোমরা 2 ভাই 1 বোন। একটু কারেকশন আছে, 1 ভাই 2 বোন। কারেক্ট কারেক্ট। তাইলে কোন ভাই আসবো বিদেশ থেকে? খালাতো ভাই। নাম কি? শেখ সাদি। শেখ সাদি নামটা শুনে মুখ আবার কেলিয়ে গেল বদরুলের। বলল, শেখ সাদি নাকি নাম? বাহ, খুবই দানবীর টাইপের নাম। থাকে কই? জার্মানিতে। এখন আসবো কই থিকা? কলকাতা থেকে। কলকাতা থিকা? ঠিক বলতাছো তো? জি, ঠিকই বলছি। আরে মিয়া, কই কলকাতা আর কই জার্মানি? প্রথম প্রথম শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করছিল বদরুল। যত কথা বলছিল ততই আসল ভাষাটা তার বেরিয়ে আসছিল, কন্ট্রোল করতে পারছিল না। শেষ পর্যন্ত মজনুকে সে বলল, তুমি শিওর তো কলকাতা থেকে আসবো? আমি শিওর। শোনেন, রুটটা হচ্ছে এরকম, স্টুটগার্ট থেকে কোপেনহেগেন, ডেনমার্কের রাজধানী। বদরুল সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। চিনি। আপনি গেছেন কোপেনহেগেনে?
আরে না মিয়া, নাম শুনছি, তয় ওই টুটগাঁও নামটা পয়লা শুনলাম। টুটগাঁও না, স্টুটগার্ট। ঠিক আছে, তুমি বলো। কোপেনহেগেন থেকে প্লেনটা সরাসরি আসবে কলকাতায়, দমদম এয়ারপোর্ট। নামটা যে বদলাইছে তুমি জানো? কিসের নাম বদলেছে? দমদম এয়ারপোর্টের। এখন নাম হইল নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট। মজনু নির্বিকার গলায় বলল, আমাদেরটা নকল করেছে? বদরুল অবাক হলো, কেমন নকল? এই যে আমাদেরটার নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, এটারই নকল করেছে। মানুষের নামে এয়ারপোর্টের নাম। দমদম তো কোনো মানুষের নাম ছিল না, শুনলেই মনে হতো দমকল চলছে। যা ইচ্ছা চলুক, কলকাতা থেকে তোমার ভাই আসবো ঢাকায়, এই তো? জি। এখন ক্লিয়ার আপনি? ভেরি ক্লিয়ার। তারপরই মুখটা আবার কেলিয়ে গেল বদরুলের। অর্থটা কি জানো? একই ফ্লাইট। কথাটা বুঝতে পারল না মজনু, বলল, জি। মজনুর জিটা গায়ে মাখল না বদরুল। আপন মনে বলল, ফ্লাইটখানা দিলে 9:30 ল্যান্ড করব। ওই যে টেলিভিশনের মতন যন্ত্রটা দেখতাছো, ওইটারে বলে মনিটর। ওইটার পর্দায় দেখো 3 নম্বর লাইনে লেখা আছে। শুনে হতভম্ব হয়ে গেল মজনু। ফ্যাল ফ্যাল করে মনিটরের দিকে তাকালো। তাই তো, ওই যে পরিষ্কার লেখা আছে। মজনু আবার ঘড়ি দেখল। এতক্ষণে মাত্র 8 ঘন্টা কেটেছে। 6:15 বাজে। এখন থেকে 9:30, মানে 3.25 ঘন্টা। ওরে বাপরে, এতক্ষণ এখানে কি করবে সে? মাইক্রোবাস ভাড়া নিয়েছে 5 ঘন্টার জন্য। 4টা থেকে 9টা, মানে 5 ঘন্টা। কিন্তু প্লেন বাবা যে ল্যান্ড করবেন 9:30টায়। ল্যান্ড মাত্রই মাইক্রোবাসের 8 ঘন্টার ভাড়া বাড়ল। তারপর ভাইয়ের বেরিয়ে আসতে আসতে 1.25 ঘন্টা থেকে 1 ঘন্টা। কলকাতার প্যাসেঞ্জার পেলে যান পড়ান দিয়ে তাদেরকে চেক করে কাস্টমসের স্যারেরা। 8 ঘন্টার নিচে কেউ বেরোতেই পারে না। যদি 8 ঘন্টার মধ্যে বেরিয়ে আসে ভাই, তার মানে 10টা। তারপর চল গ্যান্ডারিয়া। এয়ারপোর্ট থেকে মিনিমাম 1 ঘন্টা, অর্থাৎ 11টা। মাইক্রোবাসের ভাড়া 2 ঘন্টার জন্য বাড়ল। মাইক্রোবাস সংক্রান্ত কথাগুলো বদরুলকে বলল মজনু। শুনে বদরুল নির্বিকার গলায় বলল, মাইক্রোটা সাইডা দাও, লাইট আসনের আধা ঘন্টা আগে আরেকটা ভাড়া লইয়া লইও। পাবো কোথায়? আরে মিয়া, এয়ারপোর্টে মাইক্রোর অভাব আসেনি। সত্যি? কোথায় পাওয়া যায় আপনি জানেন? এমন জানুন জানি, চ্যালেঞ্জ দিয়ে কইতে পারি, এয়ারপোর্টের মাইক্রোর খবর আমার থেকে ভালো কেউ জানে না। কিভাবে জানেন? রেগুলার এয়ারপোর্টে আসতাছি, রেগুলার মাইক্রো ভাড়া করতাছি। কেন? রেগুলার মাইক্রো দিয়ে আপনি কি করেন? ওই যে আমার বন্ধুরা আসা যাওয়া করে, কলকাতা, ব্যাংকক, সিঙ্গাপুর ফুটফাট কইরা যায়, ফুটফাট কইরা ফেরত আসে। হাসমত ছাড়া আমার সব বন্ধুই তো উড়াউড়ির মধ্যে। মজনু বেকুবের মতো বলল, আপনার কথা আমি বুঝতে পারছি না বদরুল ভাই। আবার কেলানো হাসিটা হাসল বদরুল। তোমার মাথায় ঘিলু বইলা কিছু নাই মিয়া, এর লাইগা বুঝতে পারতাছ না। পানির মতন সোজা কথা। যে 3খান জায়গার নাম কইলাম, সেই 3খান জায়গায় আমার বন্ধুরা যায় আর ফেরত আসে, যায় আর ফেরত আসে। আর আমি আসি তাকে রিসিভ করতে। লগে লাগেজ এত থাকে, মাইক্রোবাস ছাড়া নেওয়া যায় না। মজনু ঠাট্টা করে বলল, তারা কি লাগেজ পার্টি? মজনুর ঠাট্টার ধারে কাছ দিয়েও গেল না বদরুল। মুখটা উজ্জ্বল হয়ে উঠল তার। কেলানো মুখ যতটা সম্ভব কেলিয়ে গেল। সাবাস, এই তো বুঝতে পারছো, তারা লাগেজ পার্টি। সুটকেস ভইরা এখান থেকে মাল লইয়া যায় কলকাতায়। কলকাতায় সেই মাল বেচা খালি সুটকেসে মাল ভরে। যেই সব মালের কদর বাংলাদেশে আছে, খালি সেগুলোই ভরে, আবল তাবল মাল ভরে না। বাংলাদেশে আইনা সেইগুলি বেচে। বুঝলাম, কিন্তু ব্যাংকক, সিঙ্গাপুর সেখানেও যায়। কিন্তু আমি যতদূর জানি, ওসব দেশে বাংলাদেশ থেকে সুটকেস ভরে নিয়ে বিক্রি করার মতো কোনো মাল নেই। তা তো নাই। ওই দেশে বন্ধুরা কিছু নেয়ও না, শুধু আনে। নেয় শুধু কলকাতায়। ব্যাংকক, সিঙ্গাপুরে বন্ধুরা আমার সইলা যায় ছোট্ট একখানা ব্যাগ কান্ধে কইরা। গিয়াই 2-3খানা ভোমা সাইজের সুটকেস কিনে। তারপর মার্কেট ঘুইরা ঘুইরা বাংলাদেশে খুবই চালু এরকম মাল কিনা সুটকেস ভইরা ফেলায়। দেশে আইনা সেগুলো বিক্রি করে। ভালো বিজনেস, 40-50% প্রফিট।
যারা বিজনেসটা করে তাগো বলে লাগেজ পার্টি। আর বিজনেসটার নাম? বদরুল একটু চিন্তিত হলো। বিজনেসটার কোনো নাম নাই, লাগেজ পার্টি বললেই বিজনেসের ক্যারেক্টারটা বোঝা যায়। একটু থামলো বদরুল, আবার কেলিয়ে হাসলো। এবার আসল কথায় আসি। লাগেজ পার্টির লগে মাইক্রোবাসের সম্বন্ধটা এতক্ষণে তোমার বুঝা ফালানের কথা। মজনু হাসলো। তা বুঝেছি, কিন্তু আপনার সঙ্গে মাইক্রোবাসওয়ালাদের সম্বন্ধটা বুঝতে পারিনি। কি কইরা বুঝবা? টপ সিক্রেট। তবু বলুন শুনি। বলা যাবে না। মজনু আদুরে গলায় বলল, আমাকেও বলা যাবে না? বদরুল চিন্তিত হলো। হাসমতের শালা তুমি, আমারও শালার মতনই। ইচ্ছা করলে তোমারে বলা যায়। তাহলে বলেন না। এই প্রথম মজনুর বেশ ঘনিষ্ঠ হলো বদরুল। তার কানের কাছে মুখ এনে ফিসফিসে গলায় বলল, আমিও লাগেজ পার্টি। বদরুল নিজেও লাগেজ পার্টি। তা শুনে যতটা না চমকালো মজনু, তার চেয়ে অনেক বেশি চমকালো বদরুলের মুখের গন্ধে। কথার সঙ্গে মুখ থেকে এমন বিভৎস একটা গন্ধ এলো, এরকম গন্ধ পুরনো ঢাকার ওই জিনিসের ম্যানহোল ছাড়া আর কোথাও আছে বলে জানা নেই মজনুর। প্রায় বমি এসে যাচ্ছিল তার। বুদ্ধি করে দমটা বন্ধ করে ফেলল। একবার ভেবেছিল লাফ দিয়ে সরে যাবে, কিন্তু কিভাবে যায়? ভদ্রতা বলে একটা কথা আছে না। মজনু দম বন্ধ করে দাঁড়িয়ে রইল, আর বদরুল গড়গড় করে বলে গেল, আমি হইতাছি লাগেজ বন্ধুদের পার্টনার, কিন্তু ফ্লাই করি না। আমি থাকি ল্যান্ডে, ওরা থাকে এয়ারে। ইনভেস্ট আমার, পুরাটা না, ওদেরও টাকা আছে, তবে ওদেরকে রিসিভ করার কাজটা একলা আমার। এয়ারপোর্টও ম্যানেজ করতে হয়, কাস্টমসের স্যারদের মাল পানি খাওয়াইতে হয়, তারপর মাইক্রো ম্যানেজ কইরা নিরাপদে মাল সামান লইয়া কাইটা পড়া, এইসব কাজ করি আমি। এবার বুঝছো বুড়াটা? ক্লিয়ার? মুহূর্তের জন্য দম আলগা করল মজনু। না, ক্লিয়ার না বলেই বুক ভরে দম টানল, যাতে অনেকক্ষণ আটকে রাখতে পারে। যদিও বদরুলের মুখটা তখন আর তার কানের কাছে নেই, কিন্তু এত প্রাঞ্জল ভাষায় বলার পরও মজনু ক্লিয়ার নয় কেন? বদরুল অবাক হলো। কেন ক্লিয়ার না কেন? আপনি আমার দুলাভাইয়ের কলিগ, তার সঙ্গে চাকরি করেন, তারপর আবার লাগেজ পার্টি হওয়ার দরকার কি আপনার? এ কথা শুনে যেন হাফ ছাড়ল বদরুল, মুখটা আবার কেলিয়ে দিল। তাই কও? আরে মিয়া, চাকরিতে আমার পোষায় না, ফ্যামিলিটা বিরাট। বিয়া করছে 19 বছর হইল। এই 19 বছরে বাল বাচ্চা হয়েছে 8টা, 5টা মাইয়া 3টা পোলা। সবাই পড়ালেখা করে, তার উপর মা বাবা দুজনেই আছে আমার কাঁধে। বিয়ার উপযুক্ত একটা শালি আইসা ঢুকছে সংসারে, সেইটার বিয়া শাদির দায়িত্ব আমার। কি করুম, শ্বশুর শাশুড়ি কেউ নাই। একটা সম্বন্ধী আছে ভাদাইমা টাইপের, ছোট বোনরে নিজের সংসারে জায়গা দেয় না। এতগুলো মানুষের দায়িত্ব আমার, খালি ওই চাকরিতে কেমনে পোষায় কও? পার্ট টাইম বিজনেস না করলে না খাইয়া থাকুন লাগবো। সব শুনে মজনু বিজ্ঞের মতো বলল, তাহলে ঠিকই আছে। তারপর ডিলে প্লেনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে ভাবল মজনু। এখানেই থাকবে নাকি বাড়ি চলে গিয়ে আবার আসবে? আর মাইক্রোবাসের ব্যাপারেই বা কী করবে? বদরুলের কথা মতো এই মাইক্রোবাস ছেড়ে আরেকটা নেবে? তাহলে তো এখানেই বসে থাকতে হয়। সব মিলে ভালো একটা প্যাচ লেগে গেল মজনুর চিন্তা ভাবনায়। ব্যাপারটা ক্লিয়ার করতে হলে বাড়িতে ফোন করা দরকার, পরীর সঙ্গে কথা বলা দরকার। দেখা যাক পরী কোনো পরামর্শ দিতে পারে কি না। বদরুলের দিকে তাকিয়ে মজনু বলল, এখানে কার্ড ফোন পাওয়া যাবে? হ্যাঁ, ওইদিকে আছে, কার্ডও কিনতে পাইবা। তাহলে আমি একটা ফোন করে আসি। যাও। বদরুল যেদিক দেখিয়েছিল সেই দিকে দ্রুত চলে গেল মজনু। ডাইনিং টেবিলে বসে উদাস ভঙ্গিতে চা খাচ্ছে চিনি। কিছুদিন ধরে দুপুরে ভাত খেয়ে বিরাট একটা ঘুম দেওয়ার অভ্যেস হয়েছে তার। সেই ঘুম সন্ধ্যার আগে ভাঙে কোনোদিন ভাঙে সন্ধ্যার পর। আজ ভেঙেছে সন্ধ্যার পর। ঘুম ভাঙার পর এক কাপ চা না হলে ঘুমের রেশ কাটতেই যায় না। আর এই বাড়িতে সকাল বিকেল চা খাওয়ার একটা নিয়মও আছে। বুয়া চা করে রুমে রুমে পৌঁছে দেয়। কদিন হলো বুয়া ছুটিতে, চা করছেন মা। সকালবেলা চা করে রুমে রুমে পৌঁছেও দিচ্ছেন, কিন্তু বিকেলবেলা তা করেন না। ফ্লাস্কে ভরে ডাইনিং টেবিলের উপর রেখে দেন। কাপ পিরিচ থাকে সামনেই।
যার ইচ্ছে ফ্লাস্ক থেকে চা নিয়ে খাবে। চিনিও সেভাবেই নিয়েছে, নিয়ে অনেকক্ষণ ধরে খাচ্ছে। এ সময় টেলিফোন বাজলো। টেলিফোনটা ডাইনিং স্পেস আর ড্রয়িং রুমের মাঝখানকার ছোট্ট একটা টিপয়ের উপর রাখা। চিনি যেখানে বসেছে সেখান থেকে হাত বাড়িয়েই ফোনটা ধরা যায়, উঠতেই হয় না। কিন্তু ফোনটা চিনি ধরল না। নির্বিকার ভঙ্গিতে টেলিফোনের দিকে একবার তাকিয়ে আবার চায়ে চুমুক দিল। মিনু ছিলেন তার রুমে। টেলিফোনের শব্দ পেয়ে ভাবলেন কাছাকাছি ফোন ধরার কেউ নেই। ছুটে এলেন তিনি। এসে ডাইনিং টেবিলে বসে চিনিকে চা খেতে দেখে অবাক হলেন। কিরে, টেলিফোন ধরছিস না কেন? আচমকা খেকুড়ে ভঙ্গিতে কথা বলার একটা স্বভাব আছে চিনির। মায়ের কথা শুনে এখন সেই ভঙ্গিটা বেরিয়ে এলো। বলল, দেখছো না চা খাচ্ছি? চিনির খেকুড়ে ভঙ্গি পাত্তা দিলেন না মিনু। বললেন, চা খেলে ফোন ধরা যায় না? এ কথারও জবাব রেডি ছিল চিনির, কিন্তু জবাবটা সে দিতে পারল না। তার আগেই বাজন্ত টেলিফোন ধরলেন মিনু। হ্যালো। ওপাশ থেকে মজনুর গলা ভেসে এলো, কে? মা? এতক্ষণ ধরে রিং হচ্ছে, ফোন ধরছো না কেন? আমি ভেবেছি রং নাম্বারে যাচ্ছে ফোন। না, ঠিক নম্বরেই এসেছে। শেখ সাদি কই? ওকে দে, ওর সঙ্গে একটু কথা বলি। কি করে দেব? এখনও আসেনি। প্লেন ডিলে, 9:30 ল্যান্ড করবে। শুনে মা একটু হতাশ হলেন। তাই নাকি? হ্যাঁ, কিন্তু এখন কি করব? পরীর সঙ্গে একটু পরামর্শ করা দরকার। প্লেন ডিলে করছে, এজন্য বউয়ের সঙ্গে কেন পরামর্শ করতে হবে বুঝতে পারলেন না মিনু। চিন্তিত গলায় বললেন, কি পরামর্শ? না মানে, এখানেই ওয়েট করব নাকি বাড়িতে চলে আসব? মাইক্রোবাসটা নিয়েছিলাম 5 ঘন্টার কথা বলে। মানে, আসলে এখানে আমার ভালোই লাগছে না। এসব বিষয়ে পরীর সঙ্গে একটু কথা বলা। মিনু মনে মনে বললেন, এমন বউ নেওয়াটা হয়েছে ছেলেটা, বাপের জন্মে এমন দেখিনি। মুখে বললেন, পরামর্শের দরকার নেই, 2-3 ঘন্টা এয়ারপোর্টেই থাক বাবা। তুই চলে এলে শেখ সাদিটা বাড়ি ফিরবে কি করে? এতকাল পর দেশে ফিরছে, রাস্তাঘাট চিনতে পারবে না। ভাইয়ের জন্য কষ্ট কর বাবা। মজনু মন খারাপ করা গলায় বলল, তুমি যখন বলছো তখন আর কি করব, থাকি। তবে তোমাকে একটা কাজ করতে হবে। আমি ঘণ্টাখানেক পর আবার ফোন করব। তখন ফোনটা আর তুমি ধরো না, পরীকে ধরতে বলো। ওর সঙ্গে বেশিক্ষণ কথা না বললে। ঠিক আছে, এখনই বলে দিচ্ছি। ও পাশে ফোন নামিয়ে রাখল মজনু। এই পাশে মিনুও রাখলেন। রেখে মনে মনে বললেন, বউয়ের জন্য এমন আধেকলা হয় কোনো মানুষ? ছি 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 ছি, এই গরুটাকে আমি পেটে ধরেছি। তারপর চিনির সামনে এসে দাঁড়ালেন। মাকে দেখে চায়ের কাপে আবার চুমুক দিল চিনি। মিনু বললেন, 1 কাপ চা কতক্ষণ ধরে খাচ্ছিস? বলে কাপটার দিকে তাকালেন তিনি। তাকিয়ে অবাক হলেন, কাপে চা নেই, তলানিটা পর্যন্ত শেষ। অবাক বিস্ময়ে চিনির দিকে তাকালেন তিনি। এ কি, কাপে তো চা নেই, কি খাচ্ছিলি তুই? চিনি সরল গলায় বলল, কখন শেষ হয়েছে বুঝতে পারিনি। তারপর উঠে নির্বিকার ভঙ্গিতে নিজের রুমের দিকে চলে গেল। মিনু হতবাক, এত অলস হয় মানুষ? টেলিফোন ধরতে হবে বলে খালি কাপে চুমুক দিচ্ছে। কাদের নিয়ে আছি? বাড়িটা তো উন্মাদাগার হয়ে গেছে। অ্যারাইভাল লাউঞ্জের লাল নীল চেয়ারগুলোর একটায় বসে আছে বদরুল। বসার ভঙ্গিটা বেশ আয়েসি। দেখে বোঝা যায় অনেকক্ষণ ধরে বসে থাকার প্রিপারেশন নিয়ে বসেছে সে। পাশে চেয়ার খালি। মজনু এসে তার সামনে দাঁড়ালো। আপনি তো আছেন বদরুল ভাই, নাকি? বদরুল একটা দীর্ঘশ্বাস ফেলল। না থাইকা করুম কি, থাকতে তো হইবই। কারেক্ট। বলেই পাশের চেয়ারটায় বসল মজনু। আমার একটা খারাপ স্বভাব আছে। শুনে একটু চমকালো বদরুল। কি, ঘন ঘন বায়ুত্যাগ করো নাকি? আরে না, ওইসব বদ স্বভাব না। বেশিক্ষণ কোথাও থাকতে হবে শুনলে আমার ঘুম পায়। শুনে আশ্বস্ত হলো বদরুল। এইটা তো ভালো স্বভাব। স্বভাবটা যে এখন চাগা দিয়ে উঠেছে, অর্থাৎ এখনও ঘুম পাচ্ছে। অসুবিধা কি, চেয়ারে বৈশা ঘুমায় যাও, পাও 2খানা টানা দিয়া দাও সামনের দিকে। এই কায়দায় মেলা লোক ঘুমায়। কিন্তু তারপরও যে একটা সমস্যা আছে। এই কথায় বদরুল একটু বিরক্ত হলো। তুমি দেখি মহা ভেজাইলা জিনিস, আবার কি সমস্যা? ঘুমটা সহজে ভাঙে না। এটাও ভালো, কি সুখ তোমার।
বসলেই ঘুমাইতে পারো, ঘুমাইলে আবার জাগতে পারো না। আর আমি মিয়া ঘুমাইতেই পারি না, ঘুমাইলে শুধু প্লেনের শব্দ পাই। এয়ারপোর্টের মাইক কানের সামনে শুধু প্লেন ল্যান্ডিংয়ের টাইম ঘোষণা করে। তারপর মনে হয় মাইক্রোবাসের ভিতর বইসা রইছি, সামনে পিছনে শুধু সুটকেস আর সুটকেস। বুঝেছি, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। প্লেন এলে আমাকে ডেকে দেবেন। তা দিবনে, কিন্তু ওই প্রসঙ্গে একটা গল্প আছে, শুনবা? মজনু হাই তুলল। এখন শুনতে পারবো না, ঘুম পাচ্ছে। অতি সংক্ষিপ্ত গল্প, 20 সেকেন্ড লাগবো। তাহলে বলেন। ছোট বাচ্চা মারে কইতাছে, মা হাগা ধরলে আমার তুমি ডাইকা দিও, আমি একটু ঘুমাই। শুই না মায় কইল, আমার ডাকন লাগবো না বাজান, তুমি নিজেই আমার ডাইকা কুল পাইবা না। মজনু হাসল। গল্পটা আমার সঙ্গে মেলেনি। যাই হোক, প্লেন আসার আগেও আমাকে একবার আপনার ডাকতে হবে, ঘণ্টাখানেক পর। তারপর বিগলিত হাসল মজনু। বউকে একটা ফোন করতে হবে। নাগারে 1-2 ঘন্টার বেশি ওর সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি না, পেটটা ভুটভাট করে। শুনে বদরুল কেমন আতঙ্কগ্রস্ত হলো। পেট ভুটভাট করে মানে? তোমার কি মিয়া পেট খারাপ? তাইলে তো বাই নির্গত হইবই। তোমার পাশে বসা তো মহা রিস্কি। বদরুল উঠে দাঁড়িয়েছিল। হাত ধরে তাকে নিরস্ত করল মজনু। প্রায় টেনে বসালো। আরে না না, আপনি যা ভাবছেন তা না, পেট খারাপ না, বায়ুফায়ুর ব্যাপারও না, কথা জমে পেটটা ভুটভাট করে। বদরুল আশ্বস্ত হলো। বুঝছি, তোমার হয়েছে বিড়াল সমস্যা। বাসর রাইতে বিড়াল তুমি মারতে পারো নাই। এই প্রসঙ্গেও একখান গল্প আমার জানা আছে, কিন্তু এখন বলবো না। মজনু ঘুম ঘুম গলায় বলল, কেন? টায়ার্ড লাগতেছে, তুমি ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, আমি চুপচাপ বসি। ঠিক আছে। মিনিট খানেকের মধ্যে সত্যি সত্যি ঘুমিয়ে পড়ল মজনু। পুরীর বেডরুমের পূব দিককার দেওয়ালে ওয়াল টু ওয়াল ক্যাবিনেট। ক্যাবিনেটের পাল্লায় এমন করে গ্লাস লাগানো যে এই গ্লাসেই ড্রেসিং টেবিলের কাজ চলে যায় পুরীর। সঙ্গেই বাথরুম। বাথরুম থেকে বেরিয়ে এই ক্যাবিনেটের সামনে দাঁড়াতে পারে সে, নিজেকে দেখতে পারে। এই ক্যাবিনেটের ভেতরই তার সাজগুজের জিনিস থাকে, ফলে সব কিছুই হাতের কাছে, কোথাও কোনো অসুবিধা নেই। আজ সন্ধ্যার পর ক্যাবিনেটের গ্লাসের সামনে দাঁড়িয়ে সাজছে পড়ি। একেবারেই নতুন বউয়ের সাজ। 4 বছর আগে বিয়ের দিন যে শাড়িটা পরেছিল, সোনালি চওড়া পাড়ের লাল টকটকে কাতান, সেই কাতানটা পরেছে। সুন্দর করে খোপা করেছে চুলে, মুখে চড়া মেকআপ, কানে ভারী ভারী লম্বা ধরনের দুল, কপালে লেগে আছে টিকলি, নাকে বেশ বড় গোল একটা রিং, গলায় চওড়া সীতাহার। হারটা এতটা লম্বা, বুক ছাড়িয়ে পেটের মাঝ বরাবর এসে নেমেছে। 2 হাত ভর্তি সোনার চুড়ি পুরীর। বুড়ো আঙ্গুল বাদে 2 হাতের সব আঙ্গুলে আংটি, পায়ের উপর নুপুর, এক এক পায়ের কোড়ে আঙ্গুলের পাশের 2 আঙ্গুলেও রূপোর আংটি। সব মিলে সাজটা খুব জমকালো। এই সাজে পরীকে দেখে আটকে উঠলেন মিনু। তিনি এই রুমে এসেছেন পরীকে মজনুর টেলিফোনের খবরটা দিতে, কিন্তু পরীর সাজগোজ দেখে মুখের বাক্য মুখেই রহিত হয়ে গেল তার। ফ্যালফ্যাল করে পুত্রবধূর দিকে তাকিয়ে রইলেন তিনি। আয়নার ভেতর থেকে শাশুড়িকে দেখল পরী। আপন সৌন্দর্যে মুগ্ধ ভঙ্গিতে হাসল। সেই হাসিতে চোখের ফ্যাল ফেলানোটা কেটে গেল মিনুর। কোনো রকমে তিনি বললেন, রাতের বেলা নতুন বউর মতো সাজছ, কি ব্যাপার? কথায় কথায় আহ্লাদি ভঙ্গিতে বলার স্বভাব পরীর। এখনও বলল, শিশুদের মতো চোখ গোল গোল করে গভীর বিস্ময়ে বলল, শেখ সাদি ভাই আসবেন না? শুনে পায়ের পাতায় যেন কুটুস করে ওল্লা কামড়ালো মিনুকে, এক ধরনের কালো ভোমা সাইজের পিঁপড়ে। খুবই বিরক্ত হলেন তিনি। শেখ সাদি আসবে তাতে তোমার কি? তুমি তো তার বউ না। এ কথায় পরীর আচরণে অতি বিগলিত একটা ভাব দেখা দিল। শরীরটা বাইন মাছের মতো মোচড়াতে মোচড়াতে বলল, তা না হই, মানে উনি তো আমাকে কখনো দেখেননি। আমি এই বাড়ির একমাত্র বউ, বউদের তো বউয়ের মতোই থাকা উচিত। মিনুর মেজাজ ততক্ষণে তিরিক্ষি, কিন্তু রাগে ফেটে পড়লেন তিনি। একেবারেই উল্টো পথ ধরলেন, যেন পরীকে সাপোর্ট দিচ্ছেন এমন হে হে করা ভঙ্গিতে বললেন, মানে সবসময় কাতান বেনারসি এসব পরে থাকা উচিত না? জি।
খুব ভালো। তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁতে দাঁত চেপে শুধুমাত্র নিজে যেন শুনতে পান এমন ভঙ্গিতে বললেন, ইস, কাদের নিয়ে যা আছি। তারপর আবার পরীর দিকে তাকালেন। অতি স্বাভাবিক গলায় বললেন, ঘণ্টাখানেক পর মজনুর ফোন আসবে। মিনুর কথা শেষ হওয়ার আগে দাঁত বের না করে হাসল পরি। ফোনটা আমাকে ধরতে বলেছে না? হুম, ধরবো, না হলে তোর পেটটা আবার। কথাটা বুঝতে পারলেন না মিনু। বললেন, কি? নিজেকে সামলালো পরি। বাইন মাছের মতো একটা মোচড় কাটল। না, কিছু না, আপনি যান, সময় মতো ফোনের সামনে এসে দাঁড়িয়ে থাকবো আমি। মিনু বেরিয়ে যাওয়ার পর আয়নায় নিজেকে দেখে ফাইনাল দেখাটা দেখল পরি। তারপর যেন উড়ে এলো চিনির রুমে। সিনেমার ডবকা নায়িকাদের ভঙ্গিতে বিছানায় উপুর হয়ে শুয়ে মুগ্ধ চোখে প্রেমিক বিলুর নিজের কালেকশনে থাকা একমাত্র ছবিটা দেখছে চিনি। রোগা পটকা সুটকোপানা বিলুর নাকের তলায় নিধিরাম সর্দার টাইপের ভয়াবহ একখানা গোফ, মাথায় যাত্রার নায়কদের মতো বাবরি চুল, ঘাট গর্দান ছাড়িয়ে নেমেছে। আচমকা দেখলে ঐতিহাসিক জিনিস বলে মনে হয় বিলুকে। এই ঐতিহাসিক জিনিসের প্রেমে অনেকদিন ধরে মত্ত হয়ে আছে চিনি। বিলুর প্রেমে দেওয়ানা হয়ে প্রায় সব ছেড়ে বসে আছে। দিনে রাতে কতবার যে বিলুর এই ছবিটা দেখে, ছবি দেখার সময় প্রায় বেহুশ হয়ে যায়। অন্য কোনো তাল থাকে না, এখনও ছিল না। ফলে পরি যে তার রুমে এসে ঢুকেছে, উকি মেরে বিলুর ছবিটাও দেখে নিয়েছে, খবর নেই চিনির। এই ফাঁকে এয়ারপোর্টে মজনু এবং বদরুলের কি অবস্থা? প্রিয় পাঠক, চলুন একটু ঘুরে দেখে আসি। বদরুলের পাশে বসে গভীর ঘুমোচ্ছে মজনু। পা দুটো সামনের দিকে টানা দেওয়া, মুখটা হা হয়ে আছে। গলার অনেক ভেতর থেকে ক্যাত্রে ক্যাত্রে বেরুচ্ছে বাচ্চা ব্যাঙের ডাকটা। সেই ডাকেও অনেকক্ষণ ধরেই বিরক্ত বদরুল। এ সময় ঘুমের তালে একটা কাণ্ড করল মজনু। আলতো করে মাথাটা এনে রাখল বদরুলের কাঁধে, যেন বেডরুমে ঘুমিয়ে আছে সে। পাশে পরি, নিজের বালিশ থেকে মাথাটা যেন পরির বালিশে এনে রাখছে, ভঙ্গিটা এমন। কিন্তু তার এই ভঙ্গি বদরুলের মেজাজ ছেঁড়াভাড়া করে দিল। অতি কষ্টে নিজেকে সংযত করল বদরুল। ঠোঁটে বিরক্তির একটা শব্দ করে মজনুর মাথাটা সরিয়ে দিল। মিনিট খানেক পরে আবার ওই একই কাণ্ড করতে গেল মজনু। এবার নিজেকে আর ধরে রাখতে পারল না বদরুল। রাগে কাঁপতে কাঁপতে মুখটা তোম্বা করে উঠে দাঁড়ালো সে। ঘুমন্ত মজনুর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, জন্মের ঘুম ঘুমা শালা, তরে আমি ডাকুম না, বলে হনহন করে হেঁটে রেস্টরুমের দিকে চলে গেল। পেচ্ছাপ চাপেনি, তবু পেচ্ছাপ করতেই গেল সে। বদরুল দেখেছে, পেচ্ছাপ পায়খানা করার সময় রাগ জিনিসটা একেবারেই থাকে না, মলমূত্রের সঙ্গে বেরিয়ে যায়। এখনও নিশ্চয়ই বেরুবে। তারপরই ফ্রেশ মন নিয়ে লাগেজ বন্ধুদের জন্য ওয়েট করতে থাকবে বদরুল। তবে ওই মজনুর ছায়া আর মারাবে না। মজনু যেমন ঘুমাচ্ছে ঘুমাক। এদিকে চিনি তো মুগ্ধ হয়ে আছে বিলুর ছবি নিয়ে। পাশেই যে পরি এসে দাঁড়িয়েছে, টেরই পাচ্ছে না। পরি তখন বাইন মাছের কায়দায় দুটো মোচড় খেয়ে আচমকা বলল, আমাকে কেমন লাগছে? এত কাছে পরির গলা পেয়ে এমন করে চমকালো চিনি যেন ওর মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় কোনো নচ্ছার কাক ফুট করে তার মাথায় বিষ্ঠা ত্যাগ করেছে। এই অবস্থায় বিলুর ছবিটা প্রথমে বালিশের তলায় চালান করল সে। তারপর খেকুড়ি ভঙ্গিতে বলল, তুমি আমার রুমে কি চাও? কি চাও? মুখটা যথাসম্ভব আহ্লাদি করল পরি। বাইন মাছের মতো মোচড়টা আর একবার কাটল। রাগ করছো কেন? আমি কিছু দেখিনি তো। আজ এই পর্যন্তই। পড়ছিলাম লেখক ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস তোমাকে বলি, আজ প্রথম পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।